ফিল্ড সার্ভের নাম করে তিনটি অফিসে বসে চারজন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্ট থেকে ওটা বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজের নানা অভিযোগে দুর্নীতি করছেন। আপনারা তো শুনলেন মুখ্যমন্ত্রী গতদিনকে নবান্নে বসে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিয়েছে। তো এখানে কিন্তু নিজে পরিষ্কার ধরা দিয়েছে উনি যে আমাদের রাজ্যে যে এসআইআর হবে, এই এসআইআর এর বিরুদ্ধে যে উনি সম্পূর্ণ চলছে সেটা কিন্তু পরিষ্কার উনি নিজে ধরা দিয়ে দিয়েছে। এবং তৎসহ কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে চরম ভয় পেয়েছে, হেরে যাওয়ার ভয়, এবং তার যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা তার হাত থেকে যে সরে যাচ্ছে, এটা কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারছে। ফলত আমরা কদিন আগে দেখলাম যে উত্তরবঙ্গের যে ঘটনাটা ঘটেছে, যে বিধায়ক সাংসদের উপরে চড়াও হওয়া, মারধর করা, এবং খগেন মুর্মুকে যেভাবে আহত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু পশ্চিমবাংলার মাটিতে কিন্তু নতুন কিছু ঘটছে না। কারণ এর আগেও আপনারা অনেকেই দেখেছেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে বলেছিল যে ওরা যদি একবার একজোট হয় আপনারা সামলাতে পারবেন। তো এরকম একটা কথা কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলেছিল, আপনারা মনে করে দেখুন, তারপরে কিন্তু মুর্শিদাবাদ মালদার মতো ঘটনাগুলো কিন্তু ঘটেছিল। অর্থাৎ আমি এইটাই বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী দেখবেন যখনই কোনো কিছু বিষয়ের ওপরে ভয় পেয়ে যায় তখন একটা বিবৃতি দেয়, সে বিষয়টার উপরে বিবৃতি দেয় বা একটা কোনো ইঙ্গিত দেয়, এমন একটা ইঙ্গিত দেয়, ঠিক তার পরক্ষণেই কিন্তু দেখবেন কোনো না কোনো রকম হামলার ঘটনা ঘটছে কারো না কারোর ওপরে। এবং সেই হামলার পিছনে কিন্তু দেখবেন বেশিরভাগ যারা জড়িত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে লেলিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে, একদম ফিল্ডে নামিয়ে দিচ্ছে, দিয়ে মারধর, রক্তাক্তি যা করার করছে। এবং মুর্শিদাবাদের মতো ঘটনা, সন্দেশখালীর মতো ঘটনা, এই যে ঘটনাগুলো ঘটছে, এবং উত্তরবঙ্গে যে ঘটনাগুলো আপনারা দেখলেন ঘটেছে, দেখবেন একই ঘটনা কিন্তু আবার পুনরাবৃত্তি আবার ঘটতে চলেছে পশ্চিমবাংলার মাটিতে। কারণ মুখ্যমন্ত্রী যে বক্তৃতাটা দিয়েছে নবান্নে বসে এই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এই বক্তব্যতে কিন্তু একটা জিনিস আমার কাছে স্পষ্ট যেটা মনে হচ্ছে সেটা হলো যে মুখ্যমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিয়ে দিল, ওর তার দলের সন্ত্রাস সৃষ্টি করা লোকজনদের একটা বার্তা দিয়ে দিল যে এলাকায় এলাকায় যখন নির্বাচন কমিশনের লোক ভোটার তালিকা সংশোধনের জন্য যাবে তখন তাদের উপরে চড়াও যেন হয়।
প্রয়োজনে তাদেরকে রক্তাক্ত করে যেন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, এরকম একটা ইঙ্গিত কিন্তু উনি দিয়ে দিলেন। ঠিক আছে, এই যে বললো না যে নির্বাচন কমিশনের ওনার বিরুদ্ধে অনেক তাদেরও গোপন তথ্য জানা আছে, তার সময় মতো উনি বলবেন, এগুলো কিছু না, এইগুলো কিছু না, এগুলো কিন্তু একটা ইঙ্গিত। ইঙ্গিতটা কি, যে এখন থেকে সেটা কিন্তু বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে এলাকায় এলাকায় যখন নির্বাচন কমিশনের লোকজন যখন, সরকারি লোকজন যখন ভোটার তালিকা সংশোধন করতে হবে, তাদের উপরে কিন্তু একটা চড়া, মানে তারই দলের এই কিছু অবৈধ নাগরিক যারা রয়েছে, বিশেষ করে অবৈধ নাগরিক বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী, তারা কিন্তু চড়াও হবেন। ঠিক আছে, এরকম একটা বার্তা কিন্তু উনি দিয়ে দিলেন। দেখবেন মিলিয়ে নেবেন, এসআইআরটা চালু হওয়ার পরে একটা ঘটনা ঘটলেও কিন্তু ঘটবে পশ্চিমবাংলার মাটিতে, নির্বাচন কমিশনের সরকারি লোকজনের উপরে কিন্তু একটা হামলা হয়ে যাবে। কারণ যেভাবে আমরা দেখলাম এই খগেন মুর্মুর উপরে যেভাবে হামলা হলো, এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে কি বললেন, উনি বললেন ওনার ডায়াবেটিস আছে, মানে কি বিষয়টা সম্পূর্ণ কিন্তু ঘুরিয়ে দিয়ে মানুষের নজরটাকে ঘুরিয়ে দিল এমনভাবে যেন মানুষ যেন দ্বিতীয়বার ওনাকে আর প্রশ্ন করার জায়গা খুঁজে না পায়। কিন্তু উনি এটা উনি কিন্তু বুঝতে পারছে যে এই যে ডায়াবেটিসের কথা বলা হলো, এতে কিন্তু সব মানুষ কিন্তু গিলল না। ঠিক আছে, তা খগেন মুর্মুকে ওই মুহূর্তে হয়তো বোকা বানিয়ে বেরিয়ে এসেছে, কিন্তু এইবারের যেটা ঘটনাটা ঘটবে রাজ্যের মাটিতে, এই যে নির্বাচন কমিশনের লোকজন যখন পাড়ায় পাড়ায় ঢুকে বাড়ি বাড়ি যাবে ভোটার তালিকা সংশোধন করতে, তখন দেখবেন কিন্তু একটা বড় ঘটনা ঘটবে এই পশ্চিমবাংলার মাটিতে। আমি কিন্তু এটা মানে এই মুখ্যমন্ত্রীর এই বক্তৃতাতে আমি কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত খুঁজে পাচ্ছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো কিছু বিষয়ের উপরে ভয় পায়, তখনই কিন্তু এরকম একটা ছোটো ছোটো বিবৃতি দেয়, বিবৃতি দেওয়ার পরেই দেখবেন কিছু না কিছু ঘটনা ঘটে পশ্চিমবাংলার মাটিতে। তা এই যে নির্বাচন কমিশনের পিছনে যদি এইরকমভাবে আক্রমণের একটা বার্তা দেয়, তাহলে আমি তো একটা কথা বলতে পারি যে ইনি কিন্তু মুখ্যমন্ত্রী নন, ইনি কিন্তু সন্ত্রাসবাদীদের নেত্রী। ঠিক আছে, ইনি সন্ত্রাসবাদীদের নেত্রী, এবং এটা তো খুব সত্যি কথা যে এসআইআর হলে যে উনার হার নিশ্চিত, এটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছে, এবং সেটা তো আমরাও বুঝতে পারছি। কারণ সবাই বলছে 1 কোটি 1.5 কোটি ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, আমি কিন্তু 1 কোটি 1.5 কোটিও দেখছি না। আমি দেখছি 50 লক্ষ যদি অবৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, তাহলেই মুখ্যমন্ত্রী কিন্তু চিরবিদায় নিতে হবে রাজনৈতিক ময়দান থেকে, ওনাকে রাজনৈতিক ময়দান থেকে চিরবিদায় নিতে হবে। যদি 50 লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যায়, 1 কোটি 1.5 কোটি তো দূরের কথা। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমরা এই পশ্চিমবাংলায় এসে লুকিয়ে রয়েছে, তারা যখন ধরা পড়বে, ফলত ওনার ভোট সংখ্যা কত আর দাঁড়াবে। আর দ্বিতীয়ত, এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন আসাম থেকে যেভাবে বাংলাদেশিদের ওপরে সেখানকার সরকার চড়াও হয়েছিল অবৈধ অনুপ্রবেশ নাগরিক বলে, তো তারাও কিন্তু ওই আসাম থেকে ছুটকে কিছু কিন্তু এই পশ্চিমবাংলায় এসে ডেরা নিয়েছে, এটা খবর পাওয়া গেছে। এবং এই যে বাংলাদেশ থেকে ঢুকেছে কিছু, তারপরে এই যে আসাম থেকে ঢুকলো, এইগুলোকে রক্ষা করার জন্য, এইগুলোই মমতা ব্যানার্জি রক্ষা করবে, এদেরকে রক্ষা করার জন্য কিন্তু এই দেখবেন নির্বাচন কমিশনের উপরে কিন্তু চড়াও হবে। এবং শেষ পর্যন্ত কিন্তু এসআইআরটা আমাদের পশ্চিমবাংলায় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে কিনা, এটাও কিন্তু একটা সংশয় দেখা দিচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী চাইছে না যে এসআইআরটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হোক, সম্পূর্ণ হোক পশ্চিমবাংলার মাটিতে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চাইছে না। কারণ আমরা তো ওর দলের বিভিন্ন নেতা নেত্রীদের তো আমরা মাঝে মধ্যে বলতে শুনি যে দিদি একবার বলুক, তারপরে আমরা সব দেখে নেব। এই যে এরকম বার্তাগুলো, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যখনই একটা করে ইঙ্গিত দেবে, তখনই কিন্তু একটা কিছু না কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে বা ঘটবেও এই পশ্চিমবাংলার মাটিতে। তা আমি চাইবো যে এসআইআরটা সুষ্ঠুভাবে হোক পশ্চিমবাংলার বুকে,
এসআইআরটা সুষ্ঠুভাবে হয়ে যারা ভারতীয়, প্রকৃত ভারতীয় নাগরিক, তারা যেন সুস্থভাবে আমরা থাকতে পারি, এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসছে তারা যেন প্রত্যেকেই ধরা পড়ে, এবং আমাদের দেশ থেকে, আমাদের বাংলার মাটির থেকে তাদের যেন বিতাড়িত করে দেওয়া হয়। হ্যাঁ, কারণ তাদের জন্য আমরা কিন্তু যথেষ্ট আমরা সমস্যায় পড়েছি পশ্চিমবাংলার বুকে বা সমগ্র ভারতবর্ষের বুকে। তা এই মমতা ব্যানার্জিকে আমাদের আর কোনো দরকার নেই। অনেক হয়েছে, 14 বছর তো দেখলাম। 14 বছরে উনি অনেক উন্নয়ন করেছেন, এত উন্নয়ন করেছেন যে এখন তার একটা একটা করে নমুনা সব আমরা দেখতে পাচ্ছি। তা বলবো যে এসআইআরটা সুষ্ঠুভাবে হোক। আপনারাও নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে যারা যারা আসবে আপনাদের পাড়ায়, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করুন, এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ যাতে আমাদের পশ্চিমবাংলার মাটিতে গড়ে ওঠে, এই কামনা করছি। আপনারাও নির্বাচন কমিশনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত প্ররোচনায় পা না দিয়ে বরঞ্চ সুষ্ঠু একটা সমাজ আমাদের পশ্চিমবাংলায় গড়ে উঠুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী আর আমাদের আর কোনো দরকার নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আমাদের দিল, আর আমাদের রাখার জায়গা নেই। ওনার উন্নয়ন রাখার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। এবার মানে উনি বিদায় হলে পরে বাঁচা যায়, এই পশ্চিমবাংলাটা বাঁচে মানে যদি বিদায় হয়ে যায়, এটাই বলতে চাই আমি। তা আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং প্রতিবেদনটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে।